আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি ইফতার আয়োজন দিয়ে। তো ইফতারিতে কি হবে সেটাই আসলে রেডি করে নিচ্ছিলাম। তো বরাবরই আসলে সেটাই করি, যেহেতু এখন রমজান মাস, বাড়তি কাজ আসলে তেমন এটা করা হচ্ছে না, একই কাজ রিপিট করা হচ্ছে, রুটিনের একটু চেঞ্জ হচ্ছে, তো সব কিছু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো আর বেশি দিন না, আবার শুরু হয়ে যাবে গতানুগতিক সেই আগের রুটিনে ফিরে আসা। তো আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আলু ভর্তা তো করে নিলাম, চিলি ফ্লেক্স মরিচকে আগে অবশ্য ভেজে তারপর আমি গুঁড়া করে নিয়েছি, গুঁড়া বলতে হাত দিয়ে চটকে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ, এই দিয়ে গিয়ে সবগুলো আমি রেডি করে নিলাম। আর এখানে ছোলা বুট সিদ্ধ করেছিলাম, আলু সহই সিদ্ধ করেছি। তো কয়েকটা আলু আবার একটু ভেঙে দেবো। তো আসলে আমি এইভাবেই দেই, আমি ছোট ছোট করে ওইভাবে কিউব করে কেটে দেই না, চপের জন্য করি। তারপরে গিয়ে কয়েক টুকরা আলু আবার এটার সাথে আমি ভেঙে দিয়ে দিই। আর এখানে ডালটাও ব্লেন্ড করে নিলাম। আজকে শুধু খেসারি ডাল দিয়ে পেঁয়াজুটা হবে। আর খেসারি ডাল দিয়ে পেঁয়াজুটা যদি করা হয় তাহলে খুব মুচমুচে হয়, যেটা আমাদের খান সাহেবের খুবই পছন্দ। তো যার জন্য আসলে মশারির ডাল আর মিশাই নাই, মশারির ডাল আর দিচ্ছেও না, দিব না। উনিও বলতেছিল যে আর দিবা না। আর এখানে ডিমটাও রেডি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, সেটা দিয়ে সব বানাবো আর কি, ডিমের মধ্যে ডুবি। আর এদিকে বেগুনি বানাবো আর গিয়ে কুমড়ানি বানাবো। তো দুইটাই বানাবো। আর কুমড়ানিগুলো ইদানিং খুবই ভালোই লাগতেছে, খারাপ লাগে না, খাচ্ছি, ভালোই লাগতেছে। তো আর এদিকে আলু কেটে নিলাম। আর গিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দেবো, গরু মাংস রান্না করব। তো আমাদের মেহমান আসতেছে। তো মেহমান আসলে অনেক দিন ধরে আসবে বলতেছে, কিন্তু আসতেছে না। তবে মেহমান কিন্তু একজন, তো কে আসবে সেটা অবশ্যই জানতে পারবেন। তো এর আগে আমি চলুন মাংসটা ম্যারিনেট করে নিই। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপর গিয়ে রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর গিয়ে হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলা পাউডার, লবণ, সব কিছুই দিয়ে দেবো এক এক করে। আর আমি যে পেঁয়াজ শুকিয়ে রেখেছিলাম সেখান থেকে আসলে পেঁয়াজটা দিয়ে দেবো। তবে কেটে রেখেছিলাম সেটা আসলে দেই নাই, পরে ওই শুকনো পেঁয়াজটাই দিয়ে দিয়েছিলাম। আর গিয়ে সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে একপাশে ঢেকে রেখে দেব। আর যখন আমি রান্না করতে আসবো, সন্ধ্যার পরে তো রান্না করব, তখন অবশ্যই রান্না করব। তার আগে কিন্তু আমি নর্মালি রেখে দেবো রান্নাঘরে, ফ্রিজও রাখবো না। আমার কাছে মনে হয় একটু হিটে রাখলে বা স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই মাংসটা আসলে বেশি খেতে ভালো লাগে আর কি। তো ফ্রিজে রেখে দিলে তো আসলে সেটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। আমার কাছে মনে হয় কি, মশলাগুলো মনে হচ্ছে যেন ভিতরে ঠিকমতো প্রবেশ করতেছে না বা লাগতেছে না, আমার কাছে এটা মনে হয়। তো এই যে আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিলাম, তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো খান সাহেব কিন্তু আজকে খুবই খুশি যে মেহমান আসতেছে। তো আসলে ওনার তরফ থেকে এখন আর তো কেউ আসে না, ওনার বাবা মাও নেই। তারপরে গিয়ে 2 বোন ঢাকায় থাকে, 1 বোন দেশে থাকে, বাইরা বাড়িতে থাকে। তো বাইরা তো আসেই না, এখন সবাই সবার মতো করে ব্যস্ত, কেউ কারো আসলে খোঁজ খবর নেওয়ার এখন আর প্রয়োজন বোধ করে নাই আর কি। সবাই এখন সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমি জানি সেটা ওনার একটা কষ্ট, খান সাহেবের একটা কষ্ট, যে বাবা মায়ের সাথে সাথে সব সম্পর্কগুলো কেমন জানি সুপ্ত হয়ে গিয়েছে বা ঘুমন্ত অবস্থায় চলে গিয়েছে, সবই কেমন জানি একটা হয়ে গিয়েছে আর কি। তা আমরা যদি যাই হয়তো বা সবার সাথে দেখা হয় বাড়িতে, নয়তো আসলে আমাদের কাছে কেউই আসে না। কেউই বলতে আমার 2 ভাসুরি তো বাড়িতে থাকে, ওনারা কিন্তু আসেন না। ইচ্ছে করলে আসতে পারেন, কিন্তু আসেন না। কারণ বাড়ি থেকে আমরা যেখানে থাকি তত একটা বেশি আসলে দূরত্বও নাই। আসল কথা গিয়ে মনের টান বা মনের ইচ্ছাটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, পারিবারিক সেটা সমস্যা, সেটা বলতে গেলেও খারাপ শোনাবে, তারপরে তো বলেই ফেললাম। তো এটা আমি মাঝে মাঝে দেখি যে উনি হতাশ হয়ে যান বা কেমন জানি একটা চিন্তিত হয়ে থাকেন, ভাবেন। অনেক সময় জিজ্ঞেস করে বললে যে সবাই তো কি সুন্দর একসাথে ছিলাম, ভাই বোন, এখন যেমন তোমরা আছো, কিন্তু আমরাও তো এমন ছিলাম, কিন্তু এখন সেই সম্পর্কগুলো কেমন জানি হয়ে গিয়েছে। তখন ওনাকে বলি যে বয়সের সাথে সাথে এসে সব কিছু এমনটা হয়ে যায়, হয়তো বা আমরাও ভাই বোনরা এমনটাই হয়ে যাব, এই আর কি। তো এটা তো বলার জন্য বলা, আসল কথা গিয়ে
মনটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। সেটা বয়সেরও প্রয়োজন পড়ে না, ধনী গরিবেরও প্রয়োজন পড়ে না, কোনো কিছুই না। আসল কথা হচ্ছে আমাদের সম্পর্কগুলোর মধ্যে স্বার্থ ঢুকে গিয়েছে। যেখানে স্বার্থ নাই সেখানে কাউকে আপনি পাবেন না, আর স্বার্থ আছে তো আপনি সবাইকে পাবেন। আর উনি তো এখন বর্তমানে আসলে একজন বেকার মানুষ, ওনার রুজি নাই, রোজগার নাই, কোনো কিছু নাই। এখন কি সবাই ভয় পায় কি না আমি জানি না। তো যাই হোক, সবার ভয় নিয়ে সবাই থাকুক, আমরা তো আমাদের মতো করে বেঁচে আছি, খাচ্ছি দাচ্ছি, চলাফেরা করতেছি, সব কিছু আমাদের মতো করে হয়ে যাচ্ছে, এই আর কি। তো আমার যে বাড়ির কাছে যে মানে আমাদের পাশের গ্রামে আর কি আমার যে ননদকে বিয়ে দিয়েছে, তো সেই আসবে। ও কিন্তু বোনদের মধ্যে মেজো। তো আমার একজন কিন্তু ননাস মানে খান সাহেবের বড়, আর দুইজন কিন্তু খান সাহেবের ছোট, তার মানে তারা দুইজন আমার ননদ। তো যে বোনদের মধ্যে যে মেজো, সেই বাড়ির কাছে তার কিন্তু হাজব্যান্ড নেই, একটা ছেলে, তাও দেশের বাইরে থাকে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, তো সে কিন্তু বাড়িতে একাই থাকে। তো তাকে বলতেছিলাম যে ইফতার করে যাওয়ার জন্য ভাইয়ের সাথে, তো বলতেছিল আসবে আসবে করে, আসলে আসা হয় না। তো বাড়িতেও তার আসলে যার কেউ থাকে না তার মনে হয়, আমার মনে হয় সমস্যা বেশি থাকে। তো নাতি নাতনি আছে, তারপরে বাড়িতে গ্রামের কিছু নিয়ম কানুন তো থাকে, বাড়িতে রমজানে হুজুর থাকে, সেটার একটা দায়িত্ব থাকে। তো সব কিছু আসলে ম্যানেজ করে আস্তে আস্তে তো বললো যে 25 রমজানে আসবে। তো তার জন্য আসলে 25 রমজানে আসবে। তো আমি যেহেতু সে একা মানুষ, আর আমরা যা খাচ্ছি তাই রেডি করে নিচ্ছি আর কি, তার জন্য এক্সট্রাভাবে যে কিছু কিছু করতেছি ঠিক তা না। তো তার জন্য আসলে আমি গরু মাংস রান্না করতেছি। আমার বাচ্চারা কিন্তু গরু মাংস তো একটা পছন্দ করে না, কারণ ওরা বেশি মুরগিটাই খায়। তো আর বড়রা তো আবার মুরগি খেতে চায় না, এই আর কি হজবরল মিলিয়ে। আর রমজান মাস তো আসলে কোনো খাবারই এত একটা খাওয়া যায় না। ইফতার টিফতার খেলে আর সন্ধ্যা রাতে তার খাওয়াই হয় না। সেহরিতে মোটামুটি করে হয়তো বা 2-1 লোকমাকেও খায়, অনেক সময় খেজুর খেয়েও রোজা রাখা হয়, যার যার মতো করে আর কি খাওয়া হয়। তো আমি আসলে আমাদের যা যা করি আর কি সব সময় তেমনটাই করে নিচ্ছি, প্রয়োজনে তার চেয়ে আসলে আমি কমই করে নিচ্ছিলাম আর কি। তো ইফতারিতে আসলে সেও কিন্তু অন্যান্য দিন আমরা মুড়ি মাখা খাই, সেদিন কিন্তু মানে কালকে কিন্তু আমরা মুড়ি মাখাটাও খাইনি, কারণ সবাই শরবত টরবত খাওয়ার পরে একটু ওই যে বেগুনি টেগুনি বা চপ 2-1টা খাওয়াতে আসলে পেট ভরে গিয়েছে, আর খেতে ইচ্ছে করে না। সেও সন্ধ্যা রাতে খাবার খায় না, আমরা কেউই খাই না এই সন্ধ্যা রাত্রে খাবার, কারণ খাওয়া হয় না, ইফতারিটা খাওয়ার পরে আর খাওয়া হয় না। তারপরে হচ্ছে কি আবার একটু তরমুজ টরমুজ খাওয়া হয়, সেটাও তো একটু রসালো, দেখা গেছে পেট এমনিতেই ভরে যায়। তো আমি এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, আলু চপ বানাবো, আর হচ্ছে গিয়ে পেঁয়াজু, ছোলা বুট, আর মাছের কাবাব ছিল ফ্রিজে, সেটাও ভেজে নেব। তো এই দিয়ে হচ্ছে গিয়ে ইফতার। আর সাথে ফলের মধ্যে ছিল তরমুজ আর হচ্ছে গিয়ে খেজুর। তো আর বেলের শরবত তো আছেই, বেলের শরবত কিন্তু খাচ্ছি। বেলের দাম প্রচুর, তারপরেও কিন্তু বেলের শরবতটাই খেতে ভালো লাগে। আর দাম এত 70-80 টাকা করে একটা বেল আনা হয়, তার মধ্যে যদি মাঝে মাঝে খারাপ পড়ে যায় তাহলে তো পুরো 70-80 টাকাটাই কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ ভাগ্যের উপরে ডিপেন্ড করে আনা হয়, আর যদি ভালো হয় তো ভালো, মন্দ হলে তার কিছুই করার নেই। তো আমরা কিন্তু বেলের শরবতটা আসলে খাচ্ছি আর কি, কিন্তু ট্যাং নিয়ে আসছে আগেই, কিন্তু আমাদের ট্যাং খাওয়া হচ্ছে না। আপনারা মানে দেখেছেন কি না আমি জানি না। আমি যখন এই যে আমার রান্নাঘরে যে ক্যাবিনেটটা গুছাচ্ছিলাম, সেখানে কিন্তু ট্যাংও ছিল, সেটা একদম ইনটেক। আরেকটা আছে, সেটা খুলেছি, কিন্তু আর এখন আর ট্যাংটা খাওয়া হচ্ছে না। আর কেন জানি ট্যাংটা খেতেও ভাল লাগে না, বেলের শরবত খেতে খেতে না সেটাই এখন ভাল লাগে। আর এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মাছের কাবাব। তো বেশি ভাজি নাই, অল্প কয়েকটাই ভেজেছি, এটা ডিপ ফ্রিজে ছিল আগের করা। আর এই হচ্ছে গিয়ে আমাদের ইফতার। তো মাইন তিতলি তো তারা মুড়ি মাখিয়ে খাবে জিলাপি দিয়ে। তো উনি তো গত ভিডিও তো দেখেছেন জিলাপি এনেছিল, তো কিছুটা সেদিন খেয়েছি, তারপর বাকিটাও কিন্তু পরের ইফতারিতে নিয়েছিলাম। এখনও অবশ্য কয়েকটা থেকে গিয়েছে, কারণ আমরা তো কেউ মুড়ি মাখা খাই নাই। বেগুনি খাওয়ার পর 2টা বেগুনি খেয়েছি, একটু পানি খেয়েছি, পেটটা এমনিতেই ভরে গিয়েছে, তো যার জন্য আসলে আর খাওয়া হয় না। তো আমি এইসব ইফতার টিফতার ওদেরকে মানে ওদের 2 ভাই বোনকে একসাথে দিয়ে দিচ্ছি ভোলের মধ্যে করে। আর আমরা মানে আমার ননদ, আমি আর মানে খান সাহেব একসাথে আমরা খেয়ে নিচ্ছিলাম 3 জন। তো সেটাই রেডি করে নিয়েছিলাম। তারপর অবশ্য সন্ধ্যার পরে আবার প্রতিদিনই আসলে ওনারা নামাজে যাওয়ার আগে চাটা খেয়ে যান, তো তার জন্য আবার রান্না করে চলে আসছি। আজানও মানে দেওয়ার সময় হয়ে গিয়েছে, ভাবলাম যে চাটা রেডি করে নিই।
তো চাও বানাচ্ছি আর ভাবলাম যে আরে যেহেতু রান্না করেই আছি তাহলে মাংসটা রান্না করে ফেলি। তো আলুটা আগে ভেজে নিলাম, ভেজে রেখে দিয়েছি। সেই কড়াইতে কিন্তু আমি মাংসটা আবার কষিয়ে নিচ্ছি, তার আগেই তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আলু দিয়ে গরু মাংস রান্না ছিল, আর ডাল ছিল অবশ্য রান্না করা ফ্রিজে, তো সেটা আর বের করতে হয় না কারণ কেউই খায় নাই। তো এই হচ্ছে গিয়ে আমাদের গরু মাংসটা কিন্তু খেতে ভালোই লেগেছিল। কোরবানির এই শেষ মাংস ফ্রিজে ছিল, ভাবলাম যে ননদ আসছে যেহেতু শেষ হয়ে আমরা একসাথে খাবো, তার জন্য আর কি এটুকু রান্না করে নিয়েছিলাম। তো আরেকটু আমি অবশ্য রেখে দিয়েছি, সেটা আরেকদিন খাওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।